স্বাগত বিরোধীহীন সংবাদ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি সুফি আহমেদ এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। শ্রমিক ধর্মঘটে সারা দেশে বন্ধ পণ্যবাহী নৌযান চলাচল। পণ্য খালাস কার্যক্রমে বিপর্যয়, আবারও আলোচনার আশ্বাস। সিলেটের এমসি কলেজে ধর্ষণের ঘটনায় যৌথ তদন্ত প্রতিবেদন হাইকোর্টে, পরবর্তী শুনানি হবে 1 নভেম্বর। বিদেশগামীরা করোনা পরীক্ষা করাতে পারবেন বেসরকারি হাসপাতালেও, 10টিকে অনুমতি দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকার নির্ধারিত দামে আলু সরবরাহ করছেন না হিমাগার মালিকরা, ফাঁকা আলুর আড়ত, বিকেলে বৈঠক। জয়েন্ট স্টকে নিবন্ধনে প্রকাশ্যেই ঘুষ লেনদেন, কর্মকর্তা দালাল যোগসাজশ, সিসিটিভিতেও মিলছে না সুফল। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত। বৈঠকে সমঝোতা না হওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। বেতন ভাতা সহ 11 দফা দাবিতে রাত 12টা থেকে ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। এতে যাত্রীবাহী লঞ্চ বাদে সব ধরনের নৌযানের শ্রমিকরা এই কর্মবিরতি পালন করছেন। শ্রমিক নেতারা দাবি করেন, বারবার আশ্বাস দেওয়ার পরও দাবি পূরণ করা হয় না। তবে মালিকপক্ষ বলছে কর্মবিরতিতে আসবে না কোনো সমাধান। সমস্যা সমাধানে আবারও আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। এদিকে নৌযান শ্রমিকদের খোরাকি ভাতা, নিয়োগপত্র প্রদান ও সার্ভিস বুক চালু সহ 15 দফা দাবিতে সোমবার সন্ধ্যা থেকে ধর্মঘটে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। এতে সব ধরনের নৌযান চলাচল ও জাহাজে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। লাইটারেজ জাহাজ শ্রমিক প্রতিনিধিরা জানান, এর আগে নৌ শ্রমিকদের এসব দাবিতে দফায় দফায় সরকারের নানা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে, একাধিকবার ধর্মঘট হয়েছে। সবশেষ 2019 সালের নভেম্বরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত চিঠিতে শ্রমিকদের খোরাকি ভাতা সহ কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে বলা হয়। চলতি বছরের মার্চ থেকে তা কার্যকর হওয়ার কথাও ছিল, কিন্তু মালিকপক্ষ তা বাস্তবায়ন করেনি বলে অভিযোগ শ্রমিকদের। যে রেট দিছে এই রেট তো আমার ব্যাপারীরা স্টোরে কিনতে পারে না। ব্যাপারীরা যদি কিনতে না পারে তারা আড়তে আলুটা কিভাবে দিবে? আজকে 3 দিন ধরে আমাদের ঘর খালি, প্রতিদিন 6000 টাকা খরচ। সরকার নির্ধারিত দামে হিমাগার থেকে আলু সরবরাহ না করায় ফাঁকা রাজধানীর অনেক আলুর আড়ত। পাইকারদের দাবি, হিমাগার থেকে 22 টাকা দরে আলু কিনতে পারছেন না তারা। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে অভিযানের প্রতিবাদে এসব সিন্ডিকেটের কারসাজি। এদিকে আড়তে আলুর সংকট থাকায় ঘাটতি পড়েছে খুচরা দোকানগুলোতে। তবে বাজারে আগে থেকে কিনে রাখা দোকানগুলোই পাওয়া গেলেও দাম ঊর্ধ্বমুখী। খুচরা বিক্রেতারা বলছেন, বেশি দামে কিনে রাখায় দামও বেশি। আবার অনেক দোকানে নির্ধারিত মূল্যে আলু বিক্রি করতে দেখা গেলেও লোকসানের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে বেলা 3টায় কৃষি বিপণনের মহাপরিচালকের কার্যালয়ে আলুর দাম নিয়ে এক বৈঠকে বসবেন হিমাগার মালিক, পাইকার এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
যেমনটা আগে জানিয়েছিলাম, নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে এই বিষয়ে সকাল থেকে আমাদের সহকর্মী আহসান রিটন সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন। চট্টগ্রামের এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। রিটন, সকাল থেকে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে বেলা বাড়ার সাথে সাথে বোঝা যাবে যে কি পরিমাণে প্রভাব পড়েছে নৌযান শ্রমিকদের এই ধর্মঘটের কারণে। এই মুহূর্তে আসলে সেখানে কি চিত্র, কি দেখতে পাচ্ছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। এখন আসলে সকালে আমরা যেমনটি দেখেছিলাম তার সঙ্গে খুব বেশি পার্থক্য এখান পর্যন্ত কোনো কিছু নেই। আপনি যদি আমার ঠিক পেছনে দেখবেন যেখানে আসলে সারি সারি জাহাজ দাঁড়িয়ে আছে, যেগুলো থেকে প্রতিদিন আসলে ১৭০০ টন পণ্য খালাস করা হতো। এই মুহূর্তে আসলে অন্যদিন আসলে এই মুহূর্তে এখানে শত শত কুলি মজুরের হাঁক ডাক যারা জাহাজে কাজ করেন তাদের কোলাহল একটি চিত্র আমরা দেখি, কিন্তু আজকে আসলে তার সম্পূর্ণ বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি। সকাল ৬টা-৭টার সময় আমরা এই স্থানে এসেছি। এখন আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের বাংলা বাজার ঘাটে। এরকম 18টি ঘাটে আসলে এখন এরকম স্থবিরতা লক্ষ্য করছি। তবে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে আসলে ঢাকায় মন্ত্রণালয়ের সঙ্গে যারা নৌযান সঙ্গে যারা যে সমস্ত নেতা আছেন তাদের সঙ্গে আসলে দফায় দফায় কথাবার্তা হচ্ছে। এই সমস্যা যেটি বিরাজমান সেটি সমাধানে কোনো ফল আসে কিনা সেই বিষয়টিকে মাথায় রেখে তারা নানাভাবে চেষ্টা করছেন, কিন্তু এখনো পর্যন্ত কোন রকমের সুরাহা হয়নি। আমরা এই বিষয়টি নিয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জে যারা ব্যবসা করেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে গত সন্ধ্যা থেকে যে কর্মবিরতি চলছে সেটির প্রভাব এখনো আসলে খাতুনগঞ্জে এসে পৌঁছায়নি, কারণ আগে যে সমস্ত পণ্যগুলো তাদের কাছে মজুদ ছিল সেগুলো দিয়ে এখনো চলছে। তবে এই কর্মবিরতি যদি দীর্ঘ হয়, অর্থাৎ ২-৩ দিন যদি পরে, তাহলে আসলে এইটির একটি বড় প্রভাব খাতুনগঞ্জে পড়বে এবং সেটির একটি চূড়ান্ত ক্ষতি লোকসানের মাসুল গুনতে হবে যারা সাধারণ ভোক্তা রয়েছে তাদেরকে। এবং এই বিষয়টি নিয়ে আমরা আসলে এখানে যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছে যে আসলে দফায় দফায় গত কয়েক বছর ধরে শ্রমিকদের বেশ কিছু দাবি দেওয়া ছিল, যৌক্তিক দাবি দেওয়া, যে দাবিগুলো পূরণের জন্য তারা সবসময় কর্মবিরতি করেছেন, দফায় দফায় বৈঠক করেছেন, কিন্তু কোনো সমাধান এখনো পর্যন্ত হয়নি। সর্বশেষ গত বছরের নভেম্বর মাসে ঢাকায় একটি বৈঠক হয়েছিল। সেখানে আসলে শ্রমিকদের যে মূল দাবি খোরাকি ভাতা, তাদের পরিচয়পত্র প্রদান সহ অনেকগুলো বিষয়ে সমাধান করা হবে এমন একটি আহসান রিটন, আরেকটি বিষয় আসলে এই ক্ষেত্রে আসলে সমস্যাটা কি, যে নৌযান শ্রমিক ফেডারেশনের সাথে মালিক পক্ষের বসার যে একটি আশ্বাসের কথা বলা হচ্ছিল, বিআইডব্লিউটিএ এটাতে মধ্যস্থতা করার কথা, এক্ষেত্রে আসলে কারা সমস্যা করছে? নৌযান শ্রমিক ফেডারেশন থেকে কি বলা হচ্ছে? এইটি নিয়ে আসলে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ উভয়কে দোষারোপ করছে। মালিক পক্ষের বক্তব্য হচ্ছে আসলে শ্রমিকদের নানা সময় নানা অনিয়মের কারণেই, তাদের নানা বাড়াবাড়ির কারণেই হয়তো আজকের এই সমস্যাটি এত বড় হয়েছে। পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে একটি মামলাও আছে। সেই মামলাটি যেহেতু এখনো পর্যন্ত চলমান, সঙ্গত কারণে তাদের কিছু করার এই মুহূর্তে নেই। পাশাপাশি শ্রমিকরা বলছেন যে মন্ত্রী মহোদয়ের সেই নির্দেশের পরেও অজ্ঞাত কারণে আসলে মালিক পক্ষ এটিকে জিয়ে রেখেছেন, অর্থাৎ বছরের পর বছর ধরে শ্রমিকদের যে সমস্ত দাবি সেগুলো তারা আসলে মানছেন না। সঙ্গত কারণে তারা কিছুদিন পরপরই আসলে এই ধরনের ধর্মঘটে নামেন এবং তারা কিছুক্ষণ আগেও এখানে বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে এইবার কোনো রকমের আশ্বাস নয়, একেবারে চূড়ান্তভাবে এটির কোনো রকমের সুনির্দিষ্ট সময় যদি তারা না পান যে আগামী 1 মাস কিংবা 2 মাসের মধ্যে তাদের এই সমস্ত দাবি শতভাগ বাস্তবায়ন হবে, এমন কোনো আশ্বাস যদি না পান, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত যদি না পান, তাহলে এই ধর্মঘট চলমান থাকবে এবং যেখানে যতদিন পর্যন্ত দাবি আদায় করতে তাদের সংগ্রাম লাগে ততদিন পর্যন্ত তারা সংগ্রাম চালাবেন। এবং এটি নিয়ে তাদের যে কেন্দ্রীয়ভাবে যে সমস্ত নেতা রয়েছেন তারাও আসলে যোগাযোগ করছেন এবং অর্থাৎ তাদের বক্তব্য একটাই, সেটি হচ্ছে গত 3-4 বছর ধরে এই সমস্ত দাবি নিয়ে তারা নানা সময় কর্মবিরতি করেছেন, মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে তাদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে, কিন্তু প্রতিবারই তাদেরকে নানা আশ্বাসের মাধ্যমে কর্মস্থলে ফিরিয়ে আনা হয়, কিন্তু চূড়ান্তভাবে তাদের যে দাবি সেগুলো বাস্তবায়ন করা হয় না। এবং এই ক্ষেত্রে তারা বলছেন এবার আসলে কোনো রকমের আশ্বাস তাদেরকে টলাতে পারবে না। তারা শতভাগ নিশ্চিত হওয়ার পরেই তাদের এই যে লাগাতার যে কর্মসূচির যে ডাক গতকালকে সন্ধ্যা থেকে দিয়েছেন সেটি চলবে, এখন সেটি চলমান আছে এবং সেই কারণে চট্টগ্রামের 18টি ঘাটে এখন আসলে এক ধরনের স্থবিরতা চলছে। আমরা দেখছি যে এখানকার শ্রমিকরা কিছুক্ষণ পরপর মিছিল করছেন, নানাভাবে স্লোগানে প্রতিটি ঘাট মুখ করে রাখছেন। পাশাপাশি প্রত্যেকটি ঘাটে তাদের প্রতিনিধিরা টহল দিচ্ছেন যাতে কেউ অবৈধভাবে এই কোনো ট্রাক থেকে কিংবা জাহাজ থেকে পণ্য নামাতে কিংবা ওঠাতে না পারেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে নৌ পরিবহন শ্রমিকদের যে ধর্মঘট তার সর্বশেষ চিত্র।
আপনাদের আগেই জানিয়েছি সরকার নির্ধারিত দামে হিমাগার থেকে আলু সরবরাহ না করায় ফাঁকা রাজধানীর অনেক আলুর আড়ত এবং এর ফলে আলুর বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে বগুড়া থেকে যোগ দিয়েছেন আমাদের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। হাসিব, বগুড়ায় আজকে আলুর বাজার কেমন দেখছেন এবং বাজারে আলু সরবরাহ আছে কিনা বা কিনতে পাওয়া যাচ্ছে কিনা, আর এ বিষয়ে হিমাগার কর্তৃপক্ষের সাথে আপনার কোনো কথা হয়েছে? আমি কয়েকটি বাজারে গেছি বগুড়া শহর এবং শহরতলি, সবখানে আলুর বাজার বেশ কমতির দিকে, তবে কমার অঙ্কটা খুব বড় না হলেও প্রতিদিনই কিছু কিছু করে কমছে। আমি যে বাজারটিতে রয়েছি এটি বগুড়া শহরের একেবারে শেষ প্রান্তে বলা যায়, একেবারে চার মাথা এলাকার একটি বাজার। এখানেও আলুর দাম গত 2-3 দিনের তুলনায় কিছুটা কমেছে, কেজিতে 5 টাকার মতো কমছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। এর বাইরে আমি কাহালুর একটা বাজারে গিয়েছিলাম, সেখানেও আলুর দাম কমেছে। তবে শহরের অনেক এলাকাতে, অনেক বাজারে, বিশেষ করে উপশহর বাজারে আজকে সকালেও 50 টাকা কেজি আলু বিক্রি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর এর বাইরে আমি কয়েকটি এলাকায় কথা বলেছি উত্তরবঙ্গের, বিশেষ করে রংপুর সহ কয়েকটি এলাকায় আপনি জানেন যে আলু হয় প্রচুর, সেই সব এলাকার পরিস্থিতি জানার চেষ্টা করেছি। কোনো এলাকাতেই এখন পর্যন্ত সরকার নির্ধারিত দরে পাইকারি বা খুচরা বিক্রি হচ্ছে এমন কোনো তথ্য আমরা পাইনি। আর এই অঞ্চলের অন্যতম বড় আলু উৎপাদনকারী এলাকা জয়পুরহাটে কথা বলেছি, সেখানে 17টি হিমাগারে এখন মজুদ রয়েছে খাবার উপযুক্ত আলুর পরিমাণ প্রায় 2 লাখ বস্তা। প্রতিটি বস্তায় 60-62 কেজি করে আলু রয়েছে এবং এটি বেশ বড় অঙ্কের আলু বলছেন যারা ব্যবসায়ী তারা। যদিও এসব হিমাগারে এই খাবার আলুর পাশাপাশি কিছু বীজ আলু রয়েছে, তারপরেও এসব আলু বাজারে আসতে শুরু করেছেন বলে আমাদের হিমাগার মালিকরা জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে এখানে নর্থপোর বলে একটা বড় হিমাগার রয়েছে জয়পুরহাটে, সেখানকার যিনি ম্যানেজার তার সাথে কথা বলেছে, তিনি বলছেন যে এখন বাজারে আলু যাচ্ছে, তাদের এখান থেকে নেওয়া হচ্ছে এবং সেটি অন্যান্য এলাকা থেকেও বলা যায় যে একই রকমই তথ্য পাচ্ছি। হাসিবুর রহমান, আরেকটু জানতে চাই যে অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে যে পাইকারি বিক্রেতারা আলু কিনতে অনীহা দেখাচ্ছেন, এটি আসলে কেন, সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? হ্যাঁ, আমি এই বিষয়টি নিয়ে বগুড়া শহরের যে ফতে আলী বাজার, রাজাবাজার, এখানে যারা পাইকারি আলু বিক্রি করেন তাদের কয়েকজনের সাথে কথা বলেছি। তারা বলছেন এই পরিস্থিতি 2 দিন আগে ছিল। গতকাল থেকে বগুড়ায় যারা পাইকারি আলু বিক্রেতা, বিশেষ করে আড়তদার যারা, তারা আড়তে প্রচুর আলু সরবরাহ পাচ্ছেন এবং আলুর বাজারে ধীরে ধীরে এগুলো সরবরাহ হচ্ছে। সাধারণত হিমাগার থেকে আলু বের করেই এটি মার্কেটে নেওয়া হয় না, যাতে মার্কেটে নেওয়ার আগে আলুকে অন্তত 1 থেকে 1.5টা দিন, প্রায় 36 ঘন্টার মতো সময় রাখা হয়, যেগুলো মূলত আলুকে একেবারে একটা স্টেবল পরিস্থিতিতে আনার জন্য রাখা হয়। সেই সময়টা কিছুটা ঘাটতি ছিল। আপনি জানেন যে সরকার নির্ধারিত দলে আলু বিক্রির নির্দেশনা আসার পরে ম্যাজিস্ট্রেটরা মার্কেটে ছিলেন, যাতে ন্যায্য মূল্যে আলু বেচা কেনা হয় এটাকে নিশ্চিত করবার জন্য। সেই সময় কিছু দোকানদার বা আলু ব্যবসায়ীরা তারা চেষ্টা করেছে আলুটা না তুলে পরিস্থিতিটা পর্যবেক্ষণ করার। সেই অবস্থা এখন আর নেই, যে কারণে আলু সরবরাহ বেড়েছে এবং সেটি বলা যায় যে প্রায় স্বাভাবিক হয়ে আসছে। তবে বগুড়ার বাজারে আজকে আলু বেশ ভালোই উঠেছে। সিলেটের এমসি কলেজে তরুণী ধর্ষণের ঘটনায় যৌথ অনুসন্ধান কমিটির 176 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। এ বিষয়ে আগামী 1 নভেম্বর শুনানির দিন নির্ধারণ করা হবে বলে জানিয়েছে আদালত। একই সাথে এর আগে দেয়া রুলের নোটিশ উভয় পক্ষ পেয়েছে কিনা তা জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার কার্যালয়ে এই সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা হয়। গত 29 সেপ্টেম্বর এমসি কলেজে ধর্ষণের ঘটনা অনুসন্ধানে যৌথ কমিটি গঠন করে দেন হাইকোর্ট। সিলেটের জেলা ও দায়রা জজ, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত ডেপুটি কমিশনারকে এই অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এই কমিটিকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা করতে পুলিশ কমিশনারকেও নির্দেশ দেওয়া হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসির করা মামলায় সংসদ সদস্য নিক্সন চৌধুরীর আগাম জামিনের আবেদনের শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। দুপুরে বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে রোববার নিক্সন চৌধুরীর পক্ষে আগাম জামিন চেয়ে করা আবেদনটি আদালতে জমা দেন তার আইনজীবী। 15 অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। গত 10 অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠনের জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস এই আদেশ দেন। এর আগে সকাল 10টার দিকে ইসমাইল চৌধুরী সম্রাটকে আদালতে নেওয়া হয়। গত বছরের 6 নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেয় র্যাব। আর 9 ডিসেম্বর মাদক মামলায় সম্রাট ও আরমানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। গত বছরের 6 অক্টোবর কুমিল্লার 14 গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব। পরে ওই দিনই সম্রাটকে নিয়ে রাজধানীর কাকরাইলে তার কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয় থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও পিস্তল উদ্ধার করা হয়। ওই ঘটনায় 7 অক্টোবর রমনা থানায় 2টি মামলা করে র্যাব। $3,500 কোটি টাকা পাচারে অভিযুক্ত ইন্টারন্যাশনাল লিজিং এর সাবেক MD PK হালদার দেশে ফিরলে দুদক ও আইনশৃঙ্খলা বাহিনী যাতে বাধা না দেয় সেজন্য আদালতে আবেদন করা হয়েছে। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের করা ওই আবেদনে বলা হয় তিনি দেশে এসে আদালতের হেফাজতে থাকতে চান। বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়। দুদকের আইনজীবী জানান দুপুরে এই আবেদনের শুনানি হতে পারে। এর আগে গত 19 জানুয়ারি প্রায় 3,600 কোটি টাকা পাচার করার ঘটনায় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক PK হালদার সহ 13 পরিচালকের সব সম্পদ, ব্যাংক হিসাব জব্দ ও পাসপোর্ট আটকানোর নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে PK হালদারের মা, স্ত্রী, ভাই সহ 20 জনের ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ, সব সম্পদ ক্রোক করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া তাদের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা দেন আদালত, কিন্তু তার আগেই তিনি কানাডায় পালিয়ে যান। বিদেশে যেতে আগ্রহীদের করোনা পরীক্ষার জন্য রাজধানীর 10টি বেসরকারি হাসপাতালকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন থেকে এসব হাসপাতালে পরীক্ষা করে করোনা মুক্তের সনদ নিতে পারবেন প্রবাসীরা। রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। অনুমোদন পাওয়া 10টি প্রতিষ্ঠান হলো মহাখালীর ICDDRB, সোভানবাগের DMFR মলিকিউলার ল্যাব, ল্যাবএইড হাসপাতাল, ইউনিভার্সাল হাসপাতাল, আইদেশি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার হাসপাতাল, এইভার কেয়ার হাসপাতাল, প্রোভা ডায়াগনস্টিক এবং ইউনাইটেড হাসপাতাল। এসব প্রতিষ্ঠানের RT-PCR ল্যাবে পরীক্ষা করা করোনা সনদ দেশের সকল বিমানবন্দর ও স্থলবন্দরে গ্রহণ করে যাত্রীদের বিদেশ গমনে অনুমতি দিতে অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের প্রতি 3 জনে 1 জন নারী ও প্রতি 5 জনে 1 জন পুরুষ হাড় ক্ষয় রোগের ঝুঁকিতে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। চিকিৎসকরা বলছেন প্রাথমিক অবস্থায় শনাক্ত হয় না বলে একে নীরব ঘাতক বলা হয়। এটি প্রতিরোধে নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্যাভ্যাসের পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলের অর্থোপেডিক বিভাগ আঘাত বা জখম থাকায় প্রতিটি রোগীর শরীরেই ব্যান্ডেজ, কিন্তু মাসুদ মিয়াকে দেখতে পুরোপুরি সুস্থ মনে হয়, নেই কোনো ক্ষতের চিহ্ন। তার সমস্যা 2 বছর ধরে হাঁটতে পারেন না তিনি। ওদেরকে রেখে আসছি, হ্যাঁ কোথায় আছে আমি জানি না। এখন আমাকে একমাত্র আল্লাহ আমাকে সাহায্য যদি করে। চিকিৎসক জানান হাড় ক্ষয় রোগে আক্রান্ত মাসুদ অনেক চিকিৎসার পর ফল না পেয়ে টাঙ্গাইল থেকে ঢাকা মেডিকেলে এসেছেন। স্যার বললো যে তোমার 2 সাইডে বাটি চলে গেছে, সেখানে আমি হাঁটতে পারি না। 2 বছর যাবত আমি হাঁটতে পারি না, একদম বিছনায় পড়াই বা এইভাবে বসে থাকি। বসে থাকা মানে আমি ছেলে মেয়েদেরও কোনো ইনকাম নেই আমার। 40 বছরের পর হাড়ের ক্ষয় বেশি হয়, বাড়েও কম। বিশেষজ্ঞরা বলছেন অস্টিওপরোসিস বা হাড় ক্ষয় রোগ দেহকে দুর্বল ও ভঙ্গুর করে, বাড়ে মৃত্যু ঝুঁকিও। একটা হাসি দিছেন, একটা কাশি দিছেন, আপনি একটা স্টেজ দিছেন, প্রস্রাব পায়খানা আপনি কুদ দিলেন, তাতে আমরা একটা হাড় ভেঙে যেতে পারি। হালকা একটু হুঁচট খেলেন, হাড় ভেঙে যাচ্ছে। সেই জন্য আমরা বলি এই ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার, এটাকে যদি আপনার এই ফ্র্যাকচার থেকে, এই ভাঙ্গা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের সকল বয়সের সকলের জন্যই আমার পরিমিত ব্যায়াম রেগুলার করা উচিত। আমরা আসলে অনেক সময় বুঝে উঠতে পারি না যে আমাদের অস্টিওপোরোসিস হয়ে যাচ্ছে বা আমাদের হাড়গুলো নরম হয়ে যাচ্ছে। হাতের কবজির কাছে খুব কমন বয়স্ক মানুষের হিপ জয়েন্টের আশেপাশে ফ্র্যাকচারগুলো
সুতরাং একজন মানুষ যদি তার অস্টিওপোরোসিসকে কন্ট্রোলে রাখতে পারেন, এই ধরনের ফ্র্যাকচার হবে না তা বলবো না, কিন্তু হওয়ার পরিমাণটা কম হবে। সেই জন্য এটা তো নীরব ঘাতক বটেই। পুরুষদের তুলনায় এই রোগে বেশি আক্রান্ত নারীরা। চিকিৎসকরা বলছেন দৈহিক গঠন ও হরমোনের কারণে তাদের ঝুঁকি বেশি। একই অবস্থানে বসে কাজ করব না, যারা লং টাইম অফিসে কাজ করে। একই অবস্থানে দাঁড়িয়ে আমরা কাজ করব না, আমরা সামনে ঝুঁকে কোনো আমরা কাজ করব না। আমরা ওভার ওয়েটটা যেন আমাদের বেড়ে না যায় সেটার দিকে আমরা খেয়াল রাখবো। আমরা প্রতিনিয়ত না হলে সপ্তাহে 2 দিন বা 3 দিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত 10-15 মিনিট, আধা ঘন্টা হলে খুব ভালো, কিছু সময় হলেও আমরা যেন নিজেদের জন্য আমরা ব্যয় করি। হাড়ের প্রধান উপাদান ক্যালসিয়াম ও ভিটামিন ডি। প্রতিদিন 15 থেকে 20 মিনিট সূর্যের আলোতে থাকা, ক্যালসিয়াম ও ভিটামিন ডি জাতীয় খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ প্রতিরোধ সম্ভব। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘুষ লেনদেন চলে প্রকাশ্যেই, খোদ কর্মকর্তা কর্মচারী আর দালালের যোগসাজশে। সিসি ক্যামেরা লাগিয়েও মিলছে না কোনো সুফল। ফাইল ধরে রেখে নানা অজুহাতে নেওয়া হয় ঘুষ, অভিযোগের তীর কর্মকর্তাদের দিকেও। এ চিত্র দেখা যায় রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক RJSC-তে। অফিস প্রধান বলছেন ডিসেম্বরের মধ্যেই পুরো দমে চালু হবে স্বয়ংক্রিয় পদ্ধতি, বন্ধ হবে সব ধরনের অভিযোগ। 30 সেপ্টেম্বর এই আদেশ জারি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের দপ্তর RJSC। এতে বলা হয় অংশীদারি প্রতিষ্ঠান নিবন্ধনে অফিসে এসে আবেদন করার প্রয়োজন নেই, অনলাইনেই পাওয়া যাবে এ সেবা। কিন্তু রুবেল নামের এই উদ্যোক্তা অনলাইনে আবেদন করে সাড়া পাননি, তাই সশরীরে এসেছেন RJSC-তে। তবে দুপুর থেকে বিকেল পর্যন্ত অপেক্ষা করেও অফিসে ঢুকতে পারেননি। তো আজকে আসছি হার্ড কপি জমা দিতে, কিন্তু দীর্ঘ লাইন বা সবার যানজট বা এক কথা বলতে ভিতরে ঢোকার জন্য আসলে পারমিশন ওভাবে নাই, যার কারণে আমি ঢুকতে পারি না। এই অফিসের কাজকর্ম প্রায় 1 সপ্তাহ পর্যবেক্ষণ করে ইন্ডিপেন্ডেন্ট নিউজ টিম। দেখা যায় সেবার জন্য প্রায় সময় এমন ভিড়। এদের কেউ উদ্যোক্তা, কেউ আইনজীবী, আবার কেউ দালাল। রুবেলের মতো অনেককে সহজে অফিসে ঢুকতে দেয়া হয় না, জানিয়ে প্রায় বাধে হট্টগোল। তবে পরিচিত দালালদের অফিসে ঢুকতে কোনো বাধা পেতে হয় না। আবার কর্মকর্তাদের গ্রিন সিগন্যাল থাকলেও অফিসে ঢোকার অনুমতি মেলে। অনেক কর্মকর্তা ঘুষ নেন পিয়নের মাধ্যমে। সেবাগ্রহীতার কাছ থেকে এক কর্মচারীর ঘুষ নেওয়ার দৃশ্য ধরা পড়ে গোপন ক্যামেরায়। ঘুষ দিলেই সময় মতো মেলে সেবা। ইন্ডিপেন্ডেন্ট নিউজকে এমন স্বীকারোক্তি দিয়েছেন অনেক দালাল, যদিও তাদের অনেকেই পরিচয় প্রকাশ করতে চাননি। টাকা ছাড়া আপনারা কোনো সেবা পান এই অফিসে? ওই তো কিছু হয়তো দেখে 10টা ছেড়ে একটা হয় আর 9টাই ইয়ে করা। সেবা প্রার্থীদের অভিযোগ কাজের চাপ, দলিলপত্রের ত্রুটি, ফাইল হারিয়ে যাওয়া, অফিসের মিটিং, এমন নানা অজুহাতে হয়রানি করেন কর্মকর্তারা। সরেজমিনে কর্মকর্তাদের টেবিলেও দেখা যায় ফাইলের বড় বড় স্তূপ। এটা জমা দিয়েছে আপনার 23 তারিখে, তো এখনো ওইটা হয় নাই। ওনারা বলছিল অনলাইনে আপনার সাবমিশন নাম্বারে করলে ওখানে সব চলে যাবে, কিন্তু এখনো আসে নাই, তাই আবার আসছে। রিয়াদ মোর্শেদের কাছে আমি 6 মাস ঘুরে পরে ফাইলটা কোনো গতি চেঞ্জ হয় নাই, না হওয়ার পরে এখন এটা চেঞ্জ হয়ে আসছে আফরোজাবার কাছে। রিয়াজ মোর্শেদ থেকে ট্রান্সফার হয়ে আফরোজাবার কাছে আসছে। আফরোজাবার কাছে আজকে 3 মাস ঘুরতেছি, ঘুরার পরে এখন ফাইলে পাওয়া যাচ্ছে না। সংস্থার প্রধান জানান, কিছু সেবা ডিজিটাল না হওয়ায় অফিসে আসতে হয় সেবা প্রার্থীদের। ডিসেম্বরের পর কোনো সেবা প্রার্থীকেই অফিসে আসতে হবে না। নামের ছাড়পত্র এবং রেজিস্ট্রেশনের যে পৃথক পৃথকভাবে দেয়া 2টা স্টেজে এটি আমরা দিয়ে থাকি। তারপরে 2 ক্ষেত্রেই ব্যাংকে গিয়ে টাকা ফিজিক্যালি গিয়ে টাকা দিতে হয়, জমা দিতে হয়। আমরা এই 3টা পদ্ধতিটাকে একটি পদ্ধতিতে করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কর্মকর্তারা জানান, প্রায় 2.5 লাখ কোম্পানিকে সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত জনবল নেই। জনবল বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরীক্ষার ফল জালিয়াতির সঙ্গে জড়িত কর্মকর্তারা বহাল তবিয়তে চাকরি করছেন কারিগরি শিক্ষা বোর্ডে। শরৎ তোলা বা সংশোধন সহ শিক্ষার্থীদের নানা কাজে হয়রানির অভিযোগও বোর্ডের বিরুদ্ধে। এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন 2019 সালের HSC পরীক্ষায় 128 পরীক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন না করেই ফলাফল প্রকাশের অভিযোগ ওঠে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের তদন্ত কমিটিও ওই ফল জালিয়াতির প্রমাণ পায়। এর সাথে জড়িত পরীক্ষা নিয়ন্ত্রক সুশীল কুমার পাল, উপ পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল আলমকে বরখাস্ত করার নির্দেশ দেয় মন্ত্রণালয়। গত 22 সেপ্টেম্বর নির্দেশনা আসলেও বহাল তবিয়তে চাকরি করছেন পরীক্ষা নিয়ন্ত্রক। আর উপ পরীক্ষা নিয়ন্ত্রক চাকরির মেয়াদ শেষ করে স্বাভাবিক নিয়মেই চলে গেছেন অবসরে। 2016 সালেও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগ ওঠে। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সুশীল কুমার কোনো তথ্য দিতে রাজি হননি। তবে বোর্ডের চেয়ারম্যান জানান, নির্দেশনা পৌঁছায়নি বলে তারা ব্যবস্থা নিতে পারেননি। টেকনিক্যাল মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট এবং ডিভিশন এবং আমার ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন হয়তো তারা ওনাদের প্রক্রিয়া করতেছে। সংশ্লিষ্টরা বলছেন, এখানকার বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, এর প্রমাণও মিলেছে। অথচ বহাল তবিয়াতে তারা তাদের কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছেন। নম্বর ফর্দ বা সনদপত্র উঠানো ও সংশোধন সহ নানা কাজে বোর্ডের বিপক্ষে অনিয়মের অভিযোগ শিক্ষার্থীদের। কিছু টাকা পয়সা খরচ করতে হবে, এরকম অনেকে আছে, দেখা গেছে যে 6-7 মাস ঘুরেও সার্টিফিকেট পাচ্ছে না। আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে ঘুরাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, বোর্ডের কাজে স্বচ্ছতা আনতে তৎপরতা চলছে। অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। যথাযথভাবে তদন্ত করেছি এবং তদন্তে বেশ কিছু কর্মকর্তা স্পষ্টত চিহ্নিত হয়েছেন। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা, প্রথমত তাদেরকে টেম্পোরারিলি সাসপেন্ড করার জন্য এবং বিভাগীয় ব্যবস্থা শুরু করার জন্য আমরা মন্ত্রণালয় থেকে তাদেরকে বলেছি। বোর্ডের সকল কার্যক্রম অনলাইনে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শিল্পীর তুলির আঁচড়ে যেন প্রাণ সঞ্চারিত হচ্ছে মা দুর্গার। এছাড়া গেট বানানো ও প্যান্ডেল তৈরির মতো সাজসজ্জার কাজও শেষ পর্যায়ে। এদিকে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেবী দুর্গাকে স্বাগত জানাতে রাজধানীর মন্দিরগুলোতে চলছে সাজসজ্জা। করোনার কারণে অন্য বছরগুলোর মতো জমকালো না হলেও সীমিত পরিসরে বানানো হচ্ছে মণ্ডপের গেট ও প্যান্ডেল। কয়েক ধাপের কাজ শেষে দেবী প্রতিমা পায় পূর্ণাঙ্গ রূপ। কাঠ দিয়ে খিলান তৈরি করার পর বাঁশ ও খড় দিয়ে বানানো হয় কাঠামো। তারপর 2 দফা দেয়া হয় মাটির প্রলেপ। এরপর দেয়া হয় রং তুলির আঁচড়। সবশেষে আঁকা হয় মায়ের চোখ। শেষ হয় প্রতিমা তৈরির কাজ। কাঠ লাগে, বাঁশ লাগে, তারপরে খেয়াল লাগে, তার বালিয়া মাটি লাগে, আটাল মাটি লাগে। কাদামাটি মাখার পর আবার খের মাটি সংমিশ্রণে আবার এটা চাপটা দিয়ে এইটাকে উপযোগী করার পর বেলে মাটি দিয়ে কমপ্লিট করে শুকানোর পর তারপরে আবার কালার করি। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরাও। করোনার কারণে প্রতিমার আকার ও বাজেট কম হলেও কমেনি কাজ। এখন তুলির শেষ আঁচড়ে বর্ণিল করে তোলা হচ্ছে মা দুর্গাকে। যে বাজেটে হয় এই বাজেটে তো আমাদের মূর্তি এখন হচ্ছে না, করোনার কারণে ওই আমাদের এই পোষাচ্ছে না, কারণ 12 মাস দোকান ভাড়া দিয়ে এগুলো চলছে না আমাদের। বাজেট কমাতে মূর্তি ছোট হয়ে গেছে, বাজেটও কমে গেছে, সেই তুলনায় আমরা এবার অনেক কাজ কম আছে। তবে পূজার সময় স্বাস্থ্যবিধি না মানলে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেন্দ্রীয় পূজা উৎসব উদযাপন পরিষদ কমিটি তারা বিভিন্ন নির্দেশনা দিয়েছে। যারা এই পূজাতে অংশগ্রহণ করবে তারাও যদি এই নির্দেশনাগুলো মেনে চলে তাহলে সংক্রমণের সম্ভাবনা কমে যাবে। তা না হলে স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে। 22 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে 26 অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারে শারদীয় দুর্গাপূজা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর মাত্র 2 দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশের বিভিন্ন স্থানে চলছে প্রতিমা আর মণ্ডপ তৈরির কাজ। মাটির কাজ শেষ করে রঙের আঁচড় আর সাজসজ্জায় ব্যস্ত কারিগররা। তবে করোনার সংক্রমণ ঠেকাতে নেই কোনো বাড়তি আয়োজন। করোনার কারণে এবার সব জেলাতেই অনেকটা উৎসবহীন দুর্গাপূজা। আয়োজন সীমিত হওয়ায় কমেছে মণ্ডপের সংখ্যা, নেই বাড়তি কোনো সাজসজ্জা। এখন মণ্ডপগুলোতে চলছে রং তুলির কাজ। প্রতিমার চাহিদা কমে যাওয়ায় এবার আনন্দ নেই কারিগরদের।
কাঁচামালের দাম বাড়লেও বাড়েনি তাদের মজুরি, তাই লাভের চেয়ে লোকসানেরই শঙ্কা তাদের। বেশিরভাগ জেলায় ভিড় এড়াতে বসবে না মেলা। এবার করোনার কারণে খুবই কাজ কম, সীমিত কিছু কাজের রেটও কম। করোনার জন্যই আনন্দ নাই, কিন্তু কোনো মেলা নাই, বেচা কিনে করে পাচ্ছি না, এই জন্য তো আনন্দ নাই। যদি বেচা কিনে হতো তাহলে তো আমরা মেয়েদের ছেলে মেয়ের কাপড় চাপড় সব করতে পারতাম, এটা তো সবই আমার বন্ধ। পূজার আয়োজনে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানালেন আয়োজকরা। বলছেন দেবীর কাছে প্রার্থনা এবার প্রাধান্য পাবে করোনা মুক্তি। যে মন্দিরে দর্শনীতে আসবে তাদের হ্যান্ড স্যানিটাইজেশন, মাস্ক বাধ্যতামূলক, আর একসাথে 20 জনের বেশি দাঁড়ানো যাবে না। স্বাস্থ্যবিধি নিশ্চিত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মণ্ডপগুলোতে কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দুর্গাপূজার প্রস্তুতির আরও খবর জানাতে এবারে গাইবান্ধা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, গাইবান্ধায় এবারে কতগুলো মণ্ডপে পূজা হচ্ছে এবং এবার কিন্তু বাজেট কম, যার ফলে বেশিরভাগ জায়গায় প্রতিমা ছোট আকারে করা হয়েছে। গাইবান্ধায় কি অবস্থা? গাইবান্ধা সাতটি উপজেলা নিয়ে জেলা, এই সাতটি উপজেলাতে 500 যাচ্ছে এবার। আর এই সারা দেশের মতো এই সার্বজনীন দুর্গা পূজা যে বা দুর্গা উৎসব যে বলা হয়, সেই দুর্গা উৎসবটি কিন্তু এবার এখানে নেই। এবারে আয়োজক কমিটি আমাদেরকে জানিয়েছে এবার তারা দুর্গা পূজা পালন করছেন, শুধু পূজা অর্চনার মধ্য দিয়ে তাদের এবারের উৎসবটি আসলে পালিত হবে। আর এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে এই সারা মার্কেটগুলোতে, মিরিট পল্লীগুলোতে যে উৎসব আমরা দেখতে পেতাম সেটি কিন্তু এবার আমাদের নজরে আসছে না, বরঞ্চ মিরিট পল্লীগুলোতে গিয়ে তাদের সাথে কথা বলে আমরা কিন্তু জানতে পেরেছি যে এবার যেহেতু মেলা হচ্ছে না, আরতি হচ্ছে না, প্রতিবার এই দুর্গা পূজাকে কেন্দ্র করে, দুর্গা উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসতো। সেই মেলায় মাটির তৈরি বিভিন্ন রকম খেলনা, তৈজসপত্র বিক্রি করতেন এবং সেই টাকা দিয়ে কিন্তু তারা তাদের সন্তানদেরকে জামা কাপড় উপহার দিতেন। আর এগুলো না থাকার ফলে এবারে তারা তাদের সন্তানদের নতুন জামা কাপড় দিতে পারছেন না, তাদের মুখে সেই হাসি আনন্দটি আমরা দেখতে পাচ্ছি না, তারা জানিয়েছেন। আর এই পূজা উদযাপন কমিটির যে জেলা কমিটির যে সভাপতি রঞ্জিত সূর্য, তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে এই বিষয়টি তারাও লক্ষ্য করেছেন যে মৃৎপল্লীর মানুষরা কিন্তু অনেকটা কষ্টে রয়েছে, তারা কোনো ধরনের অর্থনৈতিক প্রণোদনা দেওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়ে খুব দ্রুত চিন্তা ভাবনা করছেন ব্যবস্থা গ্রহণের জন্য। পাশাপাশি সরকারের প্রতিও আবেদন জানিয়েছেন যে এই মৃৎশিল্পীদের জন্য কোনো আর্থিক সহায়তার ব্যবস্থা করা যায় কিনা, তাহলে হয়তো এই দুর্গা পূজাতে তারাও আনন্দে সামিল হতে পারত। যদিও সেরকম উৎসব পরিলক্ষিত হবে না, তারপরেও কিন্তু 582টি মণ্ডপে কাজকর্ম চলছে, দেবী সাজানোর কাজকর্ম এবং আনুষঙ্গিক যে সৌন্দর্য বৃদ্ধির কাজ সেগুলো অব্যাহত রয়েছে। এবং নিরাপত্তা এবং সব থেকে যেটি গুরুত্বপূর্ণ যে করোনা থেকে দূরে থাকতে যে সমস্ত নিয়ম নীতি পালন করা হবে সেগুলোর ব্যাপারে কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মিটিং হয়েছে। বিভিন্ন যে পূজা উদযাপন কমিটিগুলো, দুর্গাপূজার প্রস্তুতির গাইবান্ধার খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে, সেপ্টেম্বরে করোনার সর্বোচ্চ পর্যায়ে পেরিয়েছে ভারত, দাবি গবেষকদের। ফেব্রুয়ারিতে নিয়ন্ত্রণের আশা। রাতে শুরু চ্যাম্পিয়ন্স লিগ, মাঠে নামছে বার্সা, পিএসজি, ম্যান ইউ, ইউভেন্টাস, থাকছেন না রোনালদো। তিন জেলায় বিস্তীর্ণ হাওরের মাছ বেচা কেনার সবচেয়ে বড় কেন্দ্র কিশোরগঞ্জের বালিখলা বাজারে দিনে কোটি টাকার ব্যবসা হচ্ছে। ধনু নদী তীরের এই বাজারটি ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত এখন সরগরম ব্যবসায়ীদের হাঁক ডাকে। পরে এই মাছের চালান যায় ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে। 1-2 বছর নয়, টানা 150 বছর ধরে বালিখলা বাজারে এভাবেই চলছে মাছের বেচা কেনা। রাত জেগে ধরা মাছ নিয়ে নৌকাগুলো হাওরের শান্ত বুক চিরে কুলের দিকে ছুটতে শুরু করে সূর্য ওঠার আগে। ভালো দামের আশায় ঘাটে এসে অনেক সময় করা হয় মাছের গ্রেডিংও। তারপর বড় থালা, পাতিল কিংবা খাঁচা ভর্তি মাছ তোলা হয় নিলামে। হাঁক ডাক শুরু হয় ক্রেতা বিক্রেতার। কি নেই বাজারে? চিতল, বোয়াল, আইড়, কই, শিং, বাইন,
এমনকি তাজা রুই কাতলের দেখা মিলবে বাজারের 50 আড়তে। মিঠা পানির অন্তত 50 জাতের মাছ পাওয়া যাচ্ছে এখনো, জানালেন ব্যবসায়ীরা। 50টা আড়ত আছে, এখানে ডেইলি 1 কোটি টাকার মাছ বেচা কিনা হয়। এখানে হাওরের মাছ আছে, সুস্বাদু মাছ। ফজর আজান থেকে আপনার মাছ আমাদের বালিকলা ঘাটে জেলেরা নিয়ে আসে এবং 6টা থেকে আপনার 9টা পর্যন্ত মাছ বেচা বিক্রি হয়। প্রাকৃতিক উপায়ে বেড়ে ওঠা হাওরের মিঠা পানির মাছ যেমন সুস্বাদু, তেমনি দেখতেও তরতাজা, আর তাই ব্যবসায়ীদের কাছে থাকে ভালো চাহিদা। আমরা হাওড়া থেকে মাছ আনি, এখানে বেশি ভালো দাম পাই। আমরা রাত্রে জাগনা থেকে আমরা হাওড়াতে মাছ মারি আইনে এই বাজারে বিক্রি করি। তো ভালো দাম পাওয়া যায় মাছের। আমি মারি চিংড়ি মাছ, অনেকে অনেক ধরনের মাছ মারে। আমরা এই ঘাটের ব্যাপারীরা, মৎস্য ব্যাপারীরা মাছ কিনে বিভিন্ন দেশে, চট্টগ্রামে, ঢাকা, খুলনা, বিভিন্ন এলাকায় আমরা মাছ পাঠাই। মাছ পাঠাইলে এরপরে আমরা মাছের খুব চাহিদা, আমরা মাছ খাইতে খুব ইন্টারেস্ট, খুব ভালো লাগে। মানুষ কাস্টমারের মাছ কিনেও আমরা কাছ থেকে। কিশোরগঞ্জ ছাড়াও নেত্রকোনা ও সুনামগঞ্জের মাছ তোলা হয় এই বাজারে। সরাসরি জেলেদের কাছ থেকে মাছ কেনা হয় বলে দামও তুলনামূলক কম, দাবি ক্রেতা বিক্রেতার। সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের বিভিন্ন হাওড় এলাকার মাছ আমাদের এই বালিকলা বাজারে আসে এবং এই বাজারে খুব সাশ্রয় মূল্য মাছ পাওয়া যায়। বিভিন্ন এলাকা থেকে পাইকারপত্র আসে। 150 বছরের ঐতিহ্য নিয়ে টিকে থাকা বাজারটি স্থায়ী অবকাঠামো গড়ে তোলার দাবি জোরদার হচ্ছে ক্রমশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত নেওয়া হবে এই ভোট। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব কেন্দ্রেই নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মৌলভীবাজার জেলা পরিষদ ও শ্রীমঙ্গল উপজেলার 2টি ইউনিয়নে ভোট হচ্ছে চেয়ারম্যান পদে। সিলেট যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের নির্বাচনী প্রচারে কথা বলেন ট্রাম্প। এই বিশেষজ্ঞের পরামর্শ শুনলে মহামারীতে যুক্তরাষ্ট্রে 5 লাখের বেশি মানুষ মারা যেত বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও বলেন, করোনার কথা শুনতে শুনতে আর ফাউচির মতো বোকাদের কথা শুনতে শুনতে মানুষ ক্লান্ত। বরাবরই করোনা মহামারীর ভয়াবহতা নিয়ে ট্রাম্পকে সতর্ক করে এসেছেন ফাউচি। এছাড়া করোনা ইস্যুতে ফাউচির পরামর্শ মানার জন্য প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সমালোচনাও করেন ট্রাম্প। এর একদিন আগেই ফাউচি বলেন, ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি একেবারেই বিস্মিত হননি, কারণ ট্রাম্প ন্যূনতম সামাজিক দূরত্ব না মেনে জনাকীর্ণ অনুষ্ঠান আয়োজন করে গেছেন এবং মাস্ক ব্যবহারেও অবহেলা করেছেন। It's going to be very big. You don't have they all had the name someone. Isn't that shocking? They were military. Everybody needs to get শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। আজ প্রথম দিনে রোমাঞ্চ ছড়াবে পিএসজি ম্যানচেস্টার ইউনাইটেড লড়াই। ম্যাচটি শুরু হবে রাত 1টায়। একই সময় মেসির বার্সেলোনা লড়বে হাঙ্গেরি ক্লাব ফেরেনভারোসের বিপক্ষে। আর স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ সেভিয়া। এর আগে দিনের প্রথম ম্যাচে ডায়নামো কিয়েভের চ্যালেঞ্জ নেবে ইউভেন্টাস। মহামারীতে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ শেষ করা নিয়ে বিপাকে পড়েছিল ইউএফা। টুর্নামেন্ট যখন মাঝামাঝি অবস্থায় তখনই হানা দেয় কোভিড। কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়েই বাকি অংশ সিঙ্গেল লেগ আর ক্লোজড ডোরে শেষ করে। সেই করোনা ঝুঁকি এখনও যায়নি। প্রতিদিন বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তাই নিয়মের কড়াকড়ি এখনও কমেনি। কিন্তু খেলা ক্লোজ ডোরে হওয়ার বাধ্যবাধকতা নেই। লোকাল অথরিটি চাইলে সর্বোচ্চ 30% দর্শক থাকতে পারবে গ্যালারিতে। মাঠে দর্শক ফিরলে খেলায় রোমাঞ্চ বাড়বে। সেখানে প্রথম দিনই আছে মাঠ গরম করা লড়াই। নেইমারের পিএসজির প্রতিপক্ষ ঐতিহ্যবাহী ম্যান ইউনাইটেড। 2018-19 মৌসুমে ঘরের মাঠে ইউনাইটেডের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 থেকে বিদায় নিয়েছিল পিএসজি। সেই হিসেব চুকানোর সুযোগ টুখেলের শিষ্যদের সামনে। তার উপর গেল আসরের রানার্স আপ এই পিএসজি। আমাদের দল অনেক শক্তিশালী, সে অনুযায়ী পারফর্মও করেছি আগের মৌসুমে। শক্তি কম না বেশি এটা মূল বিষয় না, পারফর্ম করতে পারাটাই মুখ্য। অন্যদিকে ইউনাইটেড জার্সিতে কাভানির ডেবু হওয়ার সম্ভাবনা কম। এটাকে মার্শিয়াল, রাশফোর্ডে আস্থা কোচ সুলশায়ারের, আর মাঝমাঠের প্রাণ ফার্নান্দেজ।
অতীতে কি হয়েছে তা ভেবে লাভ নেই, এখন পরিস্থিতি ভিন্ন, আমরাও ভিন্ন দল। আর মাঠ ভর্তি দর্শক থাকলে গোল দেওয়ার পর যে উদ্দীপনা কাজ করে, এই অবস্থায় সেটা হবে না। রাতে বার্সেলোনাও মাঠে নামছে। ক্যাম্প নুতে বার্সার প্রতিপক্ষ হাঙ্গেরির লিগ চ্যাম্পিয়ন ফেরেনচভারোস। এই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল। গেল মৌসুমে বায়ার্নের কাছে বিধ্বস্ত হবার পর থেকে অস্থির সময় পার করছে বার্সা। লা লিগার শুরুটা বার্সেলোনার সুলভ হয়নি একেবারেই। সবশেষ 2 ম্যাচে পয়েন্ট হারানোর খেসারতে টেবিলে অবস্থান 9 নম্বরে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ যে নতুন এক লড়াই, এখানে কোম্যান সবকিছু চান নতুন করে। মেসির সঙ্গে ফাতি কুতিনিও নিয়মিত জ্বলে ওঠায় এবার স্বপ্নটা বড়। রাতে আরেক বড় ম্যাচে লড়বে চেলসি সেভিয়া। ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা ছন্দে আছে, অন্যদিকে ইয়ং স্টারের ছড়াছড়ি ব্লু শিবিরে, তার উপর স্টামফোর্ড ব্রিজে খেলা। ল্যাম্পার্ডের দলকে রুখে দেয়া তাই কঠিন হবে সেভিয়ার জন্য। এর আগে দিনের প্রথম ম্যাচে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের চ্যালেঞ্জ নিবে ইউভেন্টাস। করোনা আক্রান্ত হওয়ায় রোনালদোকে লড়াই পাচ্ছে না তুরিনের ওল্ড লেডি। CR7 বিহীন ইউভরা মাঠে কেমন খেলে সেটাই দেখার অপেক্ষা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাফুফে একাডেমি কার্যক্রমকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিকের। শিগগিরই ট্যালেন্ট হান্ট করে ফুটবলার বাছাই প্রক্রিয়া শুরু করতে চান, আর সেই বাছাই প্রক্রিয়ায় রাখতে চান দেশের দামি দামি সাবেক ফুটবলারদের। বাফুফের ডেভেলপমেন্ট কমিটি তৃণমূল কার্যক্রম, একাডেমি পরিচালনা, অবকাঠামো উন্নয়ন এসবই দেখভাল করার দায়িত্ব তাদের। গেল কমিটিতে প্রথমে দায়িত্ব ছিল বাদল রায়ের, পরে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিরোধের জেরে সভাপতি নিজেই নেন দায়িত্ব। তবে উন্নয়ন কার্যক্রমে আসেনি গতি। নতুন কমিটিতে এই চেয়ারে নতুন মুখ আতাউর রহমান মানিক। ব্যবসায়ী হিসেবে সফল মানিক এবার সংগঠক হিসেবেও সফলতা চান। বাফুফের বহুদিনের হতাশা একাডেমিকে ঢেলে সাজানোর পরিকল্পনা তার। সারা দেশে ট্যালেন্ট হান্ট থেকে বাছাই করা ফুটবলারদের নিয়ে বেড়াইদে পূর্ণাঙ্গ একাডেমি কার্যক্রম শুরু করাই তার প্রথম অ্যাসাইনমেন্ট। প্রত্যেক ডিভিশন থেকে ট্যালেন্ট হান্ট করব। সেই ট্যালেন্ট হান্ট করে আমরা সেই প্লেয়ারগুলোকে আন্ডার 16, আন্ডার 20 এবং আন্ডার 12 এই 3টা ভাগে ভাগ করে আমরা 40 যে একাডেমি আছে সেখানে আমরা কোচ দিয়ে এগুলা ট্রেন্ড আপ করবো। আমরা অলরেডি পাশে আমরা অ্যাপার্টমেন্ট নিয়েছি, সেই অ্যাপার্টমেন্টে আমরা প্লেয়ার রাখার অ্যারেঞ্জমেন্ট করতেছি। আমাদের থাকা বা প্লেয়ারদের ডর্ম এই অ্যারেঞ্জমেন্ট আমরা পাশাপাশি অবশ্যই আমরা এটা চিন্তা করতে হবে, নাহলে তো আমার প্লেয়ার রাখবো কীভাবে। অর্থ সংকটে এর আগে বারবার একাডেমি পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে। পূর্ণাঙ্গ কোচিং স্টাফ না থাকার সমস্যাও পুরনো। সমাধানের চ্যালেঞ্জ নিচ্ছেন নতুন চেয়ারম্যান। আমাদের এখানে পল যে আছে ডাইরেক্টর টেকনিক্যাল, সে নিজে যাবে এবং আমি এক্স ন্যাশনাল টিমের কিছু প্লেয়ারকে আমরা ইনভলভ করব, যারা প্লেয়ার দেখলে বুঝতে পারবে যে এই প্লেয়ারটার উপরে আমরা শ্রমগাম দিয়ে অর্থ ব্যয় করে এই প্লেয়ারটাকে আমরা দিয়ে ভালোভাবে খেলাতে পারবো কিনা। খুব শিগগিরই ট্যালেন্ট হান্ট কার্যক্রম শুরু করার লক্ষ্য ডেভেলপমেন্ট কমিটির। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলে দিনের একমাত্র ম্যাচে লড়বে কিংস 11 পাঞ্জাব ও দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। দিল্লির বিপক্ষে হার দিয়ে আসর শুরু করেছিল পাঞ্জাব। পরের ম্যাচে জয় পেলেও এরপর টানা 5 ম্যাচে হেরেছিল প্রীতি জিন্টার দল। ক্রিস গেইল ফেরার পর টানা 2 ম্যাচে আধিপত্য দেখিয়েছে পাঞ্জাব। শেষ ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে সুপার ওভারের জয় চাঙ্গা রাখছে কিংস 11কে। ফর্মে রয়েছেন অধিনায়ক লোকেশ রাহুল। উইনিং কম্বিনেশন ধরে রাখার চেষ্টা পাঞ্জাবের। অন্যদিকে আসলে দারুণ সময় কাটছে দিল্লির। 9 ম্যাচে 7 জয় নিয়ে শীর্ষে শ্রেয়াস আয়ারের দল। টানা 2 জয়ে দিল্লির প্লে অফ অনেকটাই নিশ্চিত। পাঞ্জাব ম্যাচে অমিত মিশ্রার জায়গায় সুযোগ পেতে পারেন লেগ স্পিনার প্রবীণ দুবে। অ্যালেক্স ক্যারিকে বসিয়ে ফিরবেন ঋষভ পান্ট। সিমরন হেটমায়ারও রয়েছেন সেরা একাদশের তালিকায়। আর এই ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।